এতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 17 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এখানে আছে একের আয়তে আছে এক অংশ সমান কত শতাংশ হবে 100/100 কারণ এটা সমান হচ্ছে 100/100 100/100 তার মানে হচ্ছে 1। আচ্ছা, দুয়ে বলেছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণের মাপযুক্ত ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তিনে দিয়েছে 2 ঘন্টা 10 মিনিট আর 3 ঘন্টা 20 মিনিটের অনুপাতটা কী ধরনের অনুপাত? লঘু, গুরু, সাম্যানুপাত না ব্যস্তানুপাত? তাহলে 2 ঘন্টা 10 মিনিট মানে এটাকে মিনিটে নিয়ে চলে যাবে, 2কে 60 দিয়ে গুণ করে তার সাথে 10 যোগ করবে 130 মিনিট। আর 3 ঘন্টা 20 মিনিট মানে 3 গুণ 60 যোগ 20 মানে 200 মিনিট। তাহলে অনুপাত হচ্ছে 130:200, তাহলে 13:20। যেহেতু পূর্বপদ ছোট তাই জন্য লঘু অনুপাত, তাই জন্য এর দাগের অ্যান্সারটা হবে। 4এ দিয়েছে -9 সঙ্গে কত যোগ করলে -20 হবে, তার মানে -9 হচ্ছে একটি সংখ্যা আর -20 হচ্ছে যোগফল। তাহলে একটি সংখ্যা হচ্ছে -9 যোগফল -20। তো এরকম অঙ্ক থাকলে যোগফল থেকে সংখ্যাটা মানে যে সংখ্যাটা বলে দিয়েছে সেটা বিয়োগ দিলে অপর সংখ্যাটা পাওয়া যায়, মানে কোন দুটো সংখ্যা যোগ করে আর কি যোগফলটা হয়েছে। তাহলে অপর সংখ্যা সমান -20 -9। এবার বাইরে আনলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্রথম সংখ্যা তো কোনো চিহ্ন পাল্টায় না, তাই -20 + 9 মানে -11, মানে ডি এর দাগের অ্যান্সারটা। 5এ আছে এক্সকে 5 দিয়ে গুণ, তার মানে হচ্ছে 5x, সেই গুণফল থেকে 6 বিয়োগ -6, তাই জন্য বি এর দাগের অ্যান্সারটা। 6এ বলেছে পূর্ণবর্গ সংখ্যা কোনটা, মানে কোনটা স্কোয়ার করা যাবে। তো 212কে যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে যায় তখন দেখছি যে ভাগশেষ থাকছে, তার মানে 212 পূর্ণবর্গ নয়। 50কেও ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে গেলে দেখা যাচ্ছে যে এটাও পূর্ণবর্গ নয়। 125ও সেই একইভাবে ভাগশেষ থেকে যাচ্ছে, পূর্ণবর্গ নয়। কিন্তু 529কে যখন আমি ভাগ প্রক্রিয়া বর্গমূল করছি, 5কে আলাদা রাখলাম আর 29 নিলাম, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ হলে 1, 29 নামলো। 2কে 2 দিয়ে গুণ করে 4, 4-এর পিঠে 3 লিখলাম, 2-এর পিঠে 3 লিখলাম। এবার 43কে 3 দিয়ে গুণ করে হচ্ছে 129, তাহলে √529 সমান 23² সমান 23, তাই 529 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 6-এর ডি হবে পূর্ণবর্গ সংখ্যা। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে 48টি রসগোল্লা 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তো যেহেতু সবচেয়ে বেশি বলেছে তো সেই জন্য 48 আর 64-র গসাগু বার করবে। তাহলে 48 আর 64-র গসাগু হচ্ছে 16, তাহলে সবচেয়ে বেশি 16 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। 2-এ দিয়েছে সংখ্যা রেখায় যোগ করতে বলেছে -3 প্লাস -4, তাহলে -3 প্লাস -4 যোগ করলে হচ্ছে -7। তো সেই জন্য মাইনাসের দিকটাকে বেশি করে দেখাবে, 0-র বা ডান দিকে যে +1 থাকে শুধু একবার দেখালে হবে। তো 0 থেকে এটা হচ্ছে -3, আর যেহেতু মাইনাস তাই অ্যারোর মুখ বাঁ দিকে রাখবে, আর এটা হচ্ছে -4, তাহলে এই দুটো যোগ করে হচ্ছে -7। 3-এতে দিয়েছে প্রদত্ত ছবি থেকে সরল রেখাংশ এবং রশ্মি খুঁজে লেখো। সরল রেখাংশ হচ্ছে এবি আর রশ্মি হচ্ছে এডি আর বিসি। 4-এতে দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজা, ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়। তো এটা একটা আবৃত দশমিক সংখ্যা 0.53 পৌনপুণিক। তো লবটা তৈরি করবে 53 থেকে 5 বিয়োগ দিয়ে, আর যেহেতু একটার মাথায় পৌনপুণিক আছে একটা নয়, বাকিটার জন্য 0, তার মানে 48-এর 90 কাটাকুটি করলে 8-এর 15, তাহলে 8-এর 15, 2-এর 25, 16-র 75-এর লসাগু বার করবো, 75 হবে। তো একই হর বিশিষ্ট করে নিয়েছি। এবারে মানের ঊর্ধ্বক্রমে সাজালে সবার ছোট হচ্ছে 2-এর 25, তার থেকে বড় 16-র 75, আর সবার বড় হচ্ছে 0.53 পৌনপুণিক। 5 আছে 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে প্রকাশ করো। তো 1 লিটার সমান হচ্ছে 100 সেন্টিলিটার, তাহলে 5 লিটার 5 গুণ 100 যোগ 9 মানে 509 সেন্টিলিটার। 6-তে আছে 12 সেমি 13 সেমি আর 14 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের পরিসীমা কত? ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের 3টে মানে বাহুর যে দৈর্ঘ্য তাদের যোগফল। তাহলে 12, 13 আর 14 যোগ করলে হচ্ছে 39 সেন্টিমিটার, তার মানে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 39 সেন্টিমিটার। 6-তে আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো 576। তো 576-এ 76কে জোড়ায় রাখবে, 5কে বিজোড়ে রাখবে, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ হলে 1, 76কে নামিয়ে দেবে, 2কে 2 দিয়ে গুণ করে
4 করবে, একটু খেয়াল রেখে করবে যাতে এখানে একটা আমরা সংখ্যা লিখতে পারি। এবার এখানে আমি আমার হিসাব মতো সংখ্যাটা লিখলাম, আমি দেখলাম এখানে 4 দিয়ে মিলে যাবে, 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17, তার মানে 576 এর বর্গমূল হচ্ছে 24 স্কোয়ার, মানে সমান 24। 3 আয়তে আছে তোমার কাছে 26টি স্ট্যাম্প আছে, তুমি আর রিনা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেবে, তুমি ও রিনা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেবে। তো এখন তোমাদের মানে আনুপাতিক ভাগার যেহেতু শেখায়নি, তো সমতুল্য ভগ্নাংশ বা সমমানের ভগ্নাংশ শিখিয়েছে। তো লিখবে আমি ইস টু রিনা সমান 8:5 আর মোট স্ট্যাম্প হচ্ছে 26টি। তাহলে এটাকে মানে অনুপাতকে এভাবে লব হরের আকারে লেখা যায়, পূর্বপদটা হয় লব, পরপদ হর হয়, তাই আমি পাই রিনা সমান 8 এর 5। তো 8 এর 5 সমতুল্য ভগ্নাংশ এখানে আমি বার করলাম, 2 দিয়ে গুণ করে 16 10, আর যেহেতু 16 আর 10 যোগ করে 26, তাই জন্য এখানে লিখলাম 16 10। তার মানে আমি নেব 16টি স্ট্যাম্প, যেহেতু লবের এইখানে এদিকে আমি লবে আর এখানে লবে 16, তাই আমি নেব 16টা, রিনা নেবে 10টা স্ট্যাম্প। তাহলে 16 আর 10 মোট 26টা স্ট্যাম্প। তাহলে এইভাবে আমরা ভাগ করে নেব। 2-এতে আছে যোগ করে শূন্যস্থান পূরণ করো, বছর মাস দিনের যোগ দিয়েছে, তো এগুলোকে প্রথমে ওপর নিচে সাজিয়ে নেবে। তো এইভাবে সাজিয়ে নিয়ে প্রথমে দিনের যোগটা করছি, 8 আর 2 10 0, হাতে রইলে 1, 3 আর 1 4 5 6 60 দিন, আর এটা হচ্ছে 8 আর 5 13 1 14 4, হাতে 1 2 24 মাস, আর 7 আর 3 10 0, হাতে 1 3 30 বছর। তাহলে 1 মাস সমান হচ্ছে 30 দিন, তাহলে 2 মাস সমান হচ্ছে 30 গুণ 2 সমান হলো 60 দিন। তাহলে 60 দিন থেকে আমরা পাচ্ছি 2 মাস। আবার 1 মাস 1 বছর সমান হচ্ছে 12 মাস, তাহলে 2 বছর সমান 12 গুণ 2 সমান হচ্ছে 24 মাস। তাহলে এখানে 24 মাস আছে, তাহলে 24 মাস থেকে আমি পাচ্ছি 30 যোগ 2 বছর, আর 60 দিন মানে আমার তাহলে এখানে হচ্ছে 2 মাস, তাহলে এখানে আসছে 2 মাস। তাহলে উত্তর হচ্ছে 32 বছর 2 মাস। 3-এতে বলেছে সকাল থেকে খুব বৃষ্টি হওয়ায় স্কুলে মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত, মানে 100 জনের মধ্যে 80 জন আসেনি। স্কুলে যদি মোট ছাত্রছাত্রী 80% অনুপস্থিত, অর্থাৎ মোট ছাত্রছাত্রী যদি 100 জন হয়, 80 জন আসেনি। এবার বলেছে স্কুলে মোট 144 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত আর কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত। তাহলে লিখবে যে অতএব মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান এবার যেহেতু বলেছে যে 144 জন ছাত্রছাত্রী হচ্ছে উপস্থিত হয়েছে, আচ্ছা এটা একটু লিখে নেবে যে মোট ছাত্রছাত্রীর 80% অনুপস্থিত, আর মোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 144 জন, তাহলে মোট ছাত্রছাত্রী উপস্থিত সমান 100 বিয়োগ 80 মানে 20%। অতএব মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সংখ্যা সমান 144 ভাজিতক 20%, 144 ভাজিতক 20 100, 144 গুণ 120, এটা 5, 144 গুণ 5, 5 4 20 0, হাতে 2, 5 4 20 21 22, হাতে 2 5 6 7, মোট ছাত্রছাত্রী হচ্ছে 720 জন। অতএব অনুপস্থিত ছাত্রছাত্রী মানে 720 জনের 80%, তার মানে 720 গুণ 80 100, তাহলে 8 2 16 6, হাতে 1, 7 8 56 আর 1 57, 576 জন অনুপস্থিত। 4-এতে আছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা লেখো।
আচ্ছা 5000-এর বলেছে যে নিকটতম দুটি অখণ্ড পূর্ণ বর্গ সংখ্যা, তো সেই জন্য ভাগ প্রক্রিয়া বর্গমূল করবে। তো জোড়া জোড়া নেবে, 50-এর মধ্যে 7 যাবে, 7 7 49, 1 হলো 0 নামলো। এবার 7কে 2 দিয়ে গুণ করে 14, তো 14-র পিঠে 1 লিখবে, 141 হলো, 141-কে 1 দিয়ে গুণ করলে 141 হয়। এবারে যেহেতু 100 হচ্ছে ওপরে ছোট আর নিচে 141 বড়, তার আগে বিয়োগ আছে, তাই জন্য লিখবে -41। তাহলে 5000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হবে 70 স্কোয়ার 4900, আর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 71 স্কোয়ার 5041। 5-এ একটা সরল করতে বলেছে। আচ্ছা 5-এর দাগে একটা সরল আছে, তো এটাকে বলে রেখা বন্ধনী। তো মানে সরল অঙ্কে যখন রেখা বন্ধনী থাকে সেটার কাজ আগে করতে হয়। তাহলে এখানে রেখা বন্ধনীর ভেতরে আছে 1-এর 3 বিয়োগ 1-এর 6, তাহলে 3 আর 6-এর লসাগু হচ্ছে 6। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাই 2 বিয়োগ 1/6, তো সেখান থেকে বেরোলো 1-এর 6। এবার প্রথম বন্ধনীতে চলে আসলাম, 2 আর 6-এর লসাগু আবার 6 হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 বিয়োগ 1/6। এবারে যখন সংখ্যার বন্ধনীর মাঝে কোনো চিহ্ন থাকে না, তখন এর মানেও গুণ আর গুণ চিহ্নও দিতে পারো। তো 2-এর 6, তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুটো কাজ, তো গুণের কাজটা আগে করে নেব। তাহলে এখান থেকে আবার পাচ্ছি 1-এর 2 ভাজিত 2 বিয়োগ 1-এর 6, তাহলে 1 মাইনাস 1-এর 2 ভাজিত। এবারে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যোগ বা বিয়োগ যে কোনো যার ক্ষেত্রে লসাগু লাগে না, ভগ্নাংশের হরটাই যে ভগ্নাংশটা থাকে তার হরই ওদের যোগফল বা বিয়োগফলের হর হয়। তো আমাদের এখানে বিয়োগফলের হর হবে 6, তো ওই বরাবর একটা বিয়োগ চিহ্ন দেবে। এবার 2 আর 6 গুণ করে এই বিয়োগ চিহ্নের বাঁ দিকের সংখ্যাটা তৈরি করবে, 6 দুগুণে 12, আর ডান দিকের সংখ্যাটা ওই লব যেটা ছিল সেটাই লিখে দেবে। তাহলে এখান থেকে পাচ্ছি 1 বিয়োগ 1-এর 2 ভাজিত 11-র 6 সমান 1 বিয়োগ 1-এর 2 গুণ 6-এর 11, 2 আর 6 কাটলে 3, 3-এর 11, তাহলে 1 বিয়োগ 3-এর 11 সমান হচ্ছে 11 বিয়োগ 3/11 সমান 8-এর 11। আচ্ছা 6-এর দাগে বলেছে 7 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তো এটা তোমাদের বইয়ের 134 পাতার একটা উদাহরণের অঙ্ক তুলে দিয়েছে, তো এখানে করা আছে, তো সেই জন্য এটা আর আমি করলাম না। তো যেহেতু বলেছে যে 8, 12, 16 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা, তাই 8, 12, 16 লসাগু হচ্ছে 48। তাহলে 48কে গুণিতকের সাথে 3 যোগ করে দেখি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তো আর এটা লেখার দরকার নেই, এটা তোমরা লিখবে না। তো 8, 12, 16 লসাগু বার করে দেখাবে, যেভাবে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে করে, এইভাবে 8, 12, 16 লসাগু করে নেবে, নিয়ে হচ্ছে 48। তাহলে 48 গুণ 1 যোগ 3 51, 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 3 99, 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 147, 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 147, যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 7-এ বলেছে সরোজিনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.2 কিলোমিটার, সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে গেছে, 11, 16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিকশায় গেলে সরোজিনা কত দূরত্ব অটোরিকশায় গেল। এটা তোমাদের বইয়ে 86 পাতার একটা উদাহরণের অঙ্ক, এখানেও কিছুটা করে দিয়েছে। এই যে এই অঙ্কটা, যে সরোজিনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 14.2 কিলোমিটার, সে তার দূরত্বের 1/8 অংশ হেঁটে গেছে, 11, 16 অংশ বাসে গেল, বাকি অংশ অটোরিকশায় গেলে সরোজিনা কত দূরত্ব অটোরিকশায় গেল হিসাব করি। তাহলে হেঁটে আর বাসে গেল, মোট দূরত্বের 1/8 অংশ যোগ 11, 16 অংশ, 8 আর 16 লসাগু হচ্ছে 16, তো যোগ করে হচ্ছে 13, 16 অংশ। তাহলে মোট দূরত্বের বাকি অংশ 1 বিয়োগ 13, 16, তো 16 থেকে 13 বিয়োগ হলে হবে 3-এর 16 অংশ। এবার অটোরিকশায় গেছে 14.2 3 কিলোমিটারের 3-এর 16 অংশ, তাহলে 3-এর 16 অংশ। এবার কাটাকুটি করলে 3, এটা কাটাকুটি করছে, এটা 2 22, আর এটা হচ্ছে 8, তার মানে 22-এর 8। তাহলে 22-এর মধ্যে 8 যাবে দুবার, 8 দুগুণে 16,
আবার এটা 11 দিয়ে 2 দিয়ে দিলাম 11, এটা 4। আচ্ছা 11 4, তাহলে 4 দুগুণে 8, 11 থেকে 8 বিয়োগ হলে 3 4 কিলোমিটার। এইভাবে করতে পারো। আর গণিতের ভাষায় সাজিয়ে নিলে এইভাবে করে নেবে। তাহলে সরোজিনা 2 পূর্ণ 3 4 কিলোমিটার অটোরিকশায় গেল। তো এটা বইয়ের উদাহরণের অঙ্ক আছে, তাই আর করলাম না। 4-এর আইতে বলেছে রুমা উমার চেয়ে x বছরের বড়। উমার বর্তমান বয়স y হলে রুমার বয়স কত, আর 10 বছর পরে তাদের প্রত্যেকের বয়স কত হবে। তাহলে আমাদের বলেছে উমার বর্তমান বয়স হচ্ছে y বছর, আর রুমা বলেছে উমার চেয়ে x বছরের বড়। তাহলে রুমার বয়স হবে y x বছরের বড় প্লাস x বছর, তার মানে x প্লাস y বছর। এবার বলেছে 10 বছর পরে তাদের প্রত্যেকের বয়স কত হবে। তাহলে 10 বছর পর উমার বয়স হবে y প্লাস 10 বছর, আর 10 বছর পর রুমার বয়স হবে x প্লাস y প্লাস 10 বছর। আচ্ছা 4-এর 2-তে বলেছে x সমান যদি 15 টাকা লাভ আর y সমান যদি 5 টাকা ক্ষতি বোঝায়, তাহলে x প্লাস 3y এর মান কত। তাহলে x সমান হচ্ছে 15 টাকা লাভ আর y সমান হচ্ছে 5 টাকা ক্ষতি, বা ওটাকে আমরা যদি বিপরীতভাবে লিখতে পারি -5 টাকা লাভ। অতএব x প্লাস 3y এর মান বের করতে হবে। এই যে x প্লাস 3y, তাহলে x সমান হচ্ছে 15 আর 3y হচ্ছে 3 ইন্টু -5, তার মানে 15 -5 প্লাস 15 -15, তার মানে 0। অতএব x প্লাস 3y সমান 0। আচ্ছা 3-এ দিয়েছে যোগের সংযোগ নিয়ম যাচাই করে। তাহলে সংযোগ নিয়মটা কি? সংযোগ নিয়ম হচ্ছে এখানে ধরো 3টে আছে, তো প্রথম দুটোকে মানে ধরো +2 প্লাস -5কে এক জায়গায় রাখলাম, রেখে একসাথে যোগ করে তার সাথে তৃতীয়টা যোগ করলাম। তাহলে এখানে হচ্ছে +2 -5 প্লাস 8, তাহলে এখানে হচ্ছে -3 প্লাস 8 সমান হচ্ছে -3 প্লাস 8 সমান হচ্ছে +5। এটা একটা। আবার বলে লিখবে যে আবার প্রথমেরটাকে বাদ রেখে দিলাম, পরেরগুলো -5 প্লাস 8 এটা যোগ করলাম, তাহলে +2 প্লাস -5 প্লাস 8 যোগ করে পেলাম +2 প্লাস 3, তার মানে হচ্ছে +2 প্লাস 3 সমান হচ্ছে +5। তাহলে অতএব বলে আমরা কি লিখবো? অতএব বলে লিখবো +2 প্লাস -5 প্লাস 8 সমান হচ্ছে +2 প্লাস -5 প্লাস 8 সমান। সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। সুতরাং নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সংযোগ নিয়ম মেনে চলে। 4-এতে বলেছে আজ সকালে তোমার বাবা x প্যাকেট বিস্কুট কিনেছে, কিন্তু তোমার দাদা y প্যাকেট কিনেছে। প্রত্যেক প্যাকেটে 10টা বিস্কুট আছে, মোট কতগুলি বিস্কুট কেনা হয়েছে। তাহলে বাবা এনেছে x প্যাকেট, দাদা এনেছে y প্যাকেট, তাহলে মোট প্যাকেট হচ্ছে x প্লাস y। এবার একটা প্যাকেটে 10টা বিস্কুট থাকলে এতগুলো প্যাকেটে ইন্টু 10 এতটি বিস্কুট কেনা হয়েছে। তাহলে এতটি বিস্কুট, এবারে এইটাকে তোমরা 10x প্লাস 10y
টি বলে লিখে দিতে পারো। 5 আছে মান নির্ণয় করো। তো এইভাবে প্রথমে তুলে নিলে নিয়ে এবার বন্ধনী থেকে বার করবে। তো যেহেতু প্রথমটার তো চিহ্ন পাল্টায় না, প্লাস প্লাসে +5, প্লাস মাইনাসে -3, আর এটাও প্লাস মাইনাসে -4। তো এবারে কি হয় যে দুটো একই চিহ্ন, তাই জন্য 7 + 5 বন্ধনীর মধ্যে নিলে, এই দুটো যেহেতু বিয়োগ চিহ্ন, মাইনাসটাকে কমন নিলে 3 + 4 বন্ধনীর ভেতরে নিলে ওগুলো যোগ হয়ে যায়। তাহলে 7 আর 5 হচ্ছে 12, মানে +12, আর এটা হচ্ছে -7। এবার যেহেতু 12 বড়, তার আগে প্লাস আছে, তাই ফলের আগে প্লাস বসবে, আর 12 থেকে 7 বিয়োগ হলে হয় 5। 5-এর আয়তে বলেছে এ বি সি তিনটি অসমরেখ বিন্দুর এ বি বি সি সি এ যোগ করে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও, ছবি আঁকা আবশ্যিক। অসমরেখ বিন্দু যারা মানে একই রেখায় অবস্থিত নয়, তাহলে হচ্ছে এ, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, আর এটা হচ্ছে সি বিন্দু। তো এরকম যোগ করে দিলে তো এই আমাদের ছবিটা এইভাবে তৈরি হয়ে গেল। এবারে তোমার এর দাগে প্রশ্ন দিয়েছে যে কোন এবিসি, এই যে কোন এবিসি মানে এই কোণটা, এবিসি এর বিপরীত বাহুর নাম, বিপরীত বাহু সমান এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। আচ্ছা, বি এর দাগে আছে এবি বাহুর বিপরীত কোণ, তাহলে এবি বাহুর বিপরীত কোণ, তাহলে এবি বাহু হচ্ছে এইটার বিপরীত কোণ হচ্ছে এই সি কোণটা, এই কোণটা, তাহলে লিখবে এ সি বি। আর সিতে দিয়েছে বিসি বাহুর বিপরীত কোণ, বিসি বাহু এটা, তার মানে এ কোণটা, তাহলে কোণ লিখছো বি এ সি। 2-তে দিয়েছে 5.5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করে বৃত্তটির কেন্দ্র, দুটো ব্যাস, একটা ব্যাসার্ধ আর একটা জ্যা চিহ্নিত করো। তো প্রথমে এইভাবে 5.5 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ টেনে নেবে। এবারে কম্পাসের সাহায্যে, আমি পেন দিয়ে আঁকছি, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তো একটা প্রান্তে কাঁটা বসাবে আর একটা প্রান্তে পেন্সিলের মাথাটা বসাবে। তো এইভাবে বৃত্তটা এঁকে নেবে। তো এইভাবে বৃত্তটা তৈরি করে নেবে। এবারে আমাদের এখানে কার্তিক পুজো উপলক্ষে একটু গান বাজনা হচ্ছে, তো যদি গানের আওয়াজ কানে যায় তো কিছু মনে করবে না। তো এটা আমরা এই নাম বাড়িয়ে দিলাম, তাহলে এখানে নাম দিলাম ও, এটা ব্যাসটার নাম দিলাম এবি। তো এখানে আমাদের বলেছে দুটো ব্যাস দেখাতে। তো ব্যাস মানে হচ্ছে কেন্দ্রগামী যে কোনো মানে দুটো পরিধির বিন্দুর সংযোজক রেখা যা কেন্দ্রবিন্দুগামী, সেটাই ব্যাস। তো এইভাবে আরেকটা নাম দিয়ে দিলে সি, আর ডি দিয়ে দিলে। আর দেখাতে বলেছে একটা ব্যাসার্ধ, তো এখান থেকে আমরা ব্যাসার্ধ দেখিয়ে নিতে পারবো। আর জ্যা বলেছে, জ্যা মানে হচ্ছে পরিধির দুটো বিন্দু সংযোজক রেখা যা কেন্দ্রগামী নয়। তো এখান থেকে এটাকে আমরা এই সি থেকেও করে নিতে পারো, আমার একটু সরে গেল, তাহলে সি এটা ই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের যেগুলো এবার দেখাতে বলেছে, কেন্দ্র সমান হচ্ছে ও, এখানে লিখে দিলে বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও, ব্যাস হচ্ছে এবি আর সিডি, ব্যাসার্ধ একটা ব্যাসার্ধ বলেছে, যে কোনো একটা ব্যাসার্ধ, কেন্দ্র আর পরিধি সংযোজক রেখা ও এ দিলাম, অন্য তোমরা দিতে পারো। আর জ্যা হচ্ছে সিই। তিনেতে দিয়েছে এই পঞ্চভুজ 1 2 3 4 5 আর ভি, এই চিত্র দুটি কি প্রতিসম, যদি হয় প্রতিসম রেখা দেখাও। তো লিখবে যে হ্যাঁ চিত্র দুটি প্রতিসম, আর এইভাবে এক প্রতিসম রেখা দেখিয়ে দেবে। 4-এতে দিয়েছে যে একটা চতুর্ভুজ অঙ্কন করো যার 4টি প্রতিসম রেখা আছে। তো সেটা হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 4টি। তো এইভাবে একটা, আর এই কর্ণ দুটো বরাবর ধরো এ বি সি ডি, বর্গক্ষেত্র। 6-এর আয়তে দিয়েছে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে কোণটিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো।
তো এইভাবে একটা প্রথমে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে নেবে। এবার এই কোণের শীর্ষবিন্দুতে কাঁটাটা পেন্সিল কম্পাসের কাঁটাটাকে বসাবে। কাঁটাটাকে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে যাতে কোণের দুটো বাহুকে ছেদ করে। এবার এই ছেদবিন্দু দুটোর মাপটা নেবে। মাপটা নিয়ে যেদিকে কোণের শীর্ষবিন্দু আছে তার বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা পরস্পরকে ছেদ করবে। প্রথমে একবার এদিকে ঘুরিয়ে তারপর একবার এইদিকে ঘুরিয়ে এবার এটা জুড়ে দেবে। জুড়ে দিলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার একটা নাম দিয়ে দিলে, এখানে ধরো এস দিয়ে দিলে, এইভাবে সমদ্বিখণ্ডিত করে দেবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, 2-এর দাগে যেটা দিয়েছে বলেছে স্কেল আর পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অংশ অঙ্কন করে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে সরলরেখাটিকে সমদ্বিখণ্ডিত করো আর প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য মাপো। তো এই একটা 8 সেন্টিমিটারের মাপের ধরো সরলরেখাংশ নিয়েছি, যার নাম দিলাম এবি নাম দিয়েছি। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকটা দৈর্ঘ্যের মাপ নিতে হবে। তো যেহেতু এবি সমান হচ্ছে এবির সমান হলো পাশে লিখে দিচ্ছি 8 সেন্টিমিটার। তো সমদ্বিখণ্ডিত করলে প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হবে। তাহলে এখানে আমরা প্রথমে অর্ধেকের থেকে একটু বেশিটা নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবে আর নিচের দিকে একটা বৃত্তচাপ করবে এইভাবে। এবারে আবার কাঁটাটাকে ঘুরিয়ে অন্য বিন্দুতে বসিয়ে অপর প্রান্ত বিন্দুতে বসিয়ে এটাকে এইভাবে ছেদ করে নেবে। এবার এই যে দুটো ছেদ বিন্দু পেলে, ছেদ বিন্দু দুটো জুড়ে দিলে সরলরেখাটা এবি সরলরেখাটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। তো নাম দিয়ে দিলাম ও। তাহলে এখানে আর এ ও সমান হচ্ছে ওবি সমান হবে 4 সেন্টিমিটার। 3-এতে বলেছে এবি একটা সরলরেখাংশ অঙ্কন করো আর এবি সরলরেখাংশের বহিস্থ একটা বিন্দু পি থেকে এবি সরলরেখাংশের উপরে রেখাংশের উপরে একটা লম্ব অঙ্কন করো। তাহলে বলেছে এবি একটা সরলরেখাংশ অঙ্কন করো, কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য আমাদের বলে দেয়নি। তো আমরা একটা যে কোনো সরলরেখাংশ নিলাম যার নাম দেবো এবি। তো এটার নাম দিলাম এবি। এবার বহিস্থ বিন্দু এখানে একটা নাম দিলাম পি। এবার পি বিন্দু থেকে কাঁটাটা বসিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটাটা বসিয়ে এমনভাবে বৃত্তচাপটা আঁকবে যেটা এবিকে দুটো বিন্দুতে ছেদ করবে। তো এই নাম দিয়ে দিলে এখানে নাম দিয়ে দিবে সি আর ডি। এবার সি আর ডি বিন্দুর মাপটা নেবে। মাপ নিয়ে তো এখানে মাপটা নিয়ে এবারে পি বিন্দুর বিপরীত দিকে দুটো বৃত্তচাপ আঁকবে যারা একে অপরকে ছেদ করবে। এবার এই বিন্দুটা জুড়ে দেবে। জুড়ে দিলেই পিএম লম্ব হয়ে গেল। 7-এ বলেছে একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রীর ওজন কিলোগ্রামে দেওয়া রয়েছে। এগুলো ট্যালিমার্কের সাহায্যে সাজিয়ে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে হবে। তো এইভাবে ওজন কিলোগ্রাম ট্যালিমার্ক আর ছাত্র সংখ্যা লিখবে। তো এখানে 32 জন আছে, যেমন হলো 32 জন আছে 4 জন, 32 জন আছে যেমন 4 জন, 37 জন আছে 5 জন। তো 5 জন এভাবে 4টে দাগ কেটে তেরছা করে একটা দিয়ে 5 দেখাবে 5 জন। 34 জন 4 জন, 35 জন আছে 5 জন, 36 জনও 5 জন, 39 আছে 1, 40 আছে 2 জন, 31 আছে 1 জন, 38 আছে 1 জন আর 33 আছে 2 জন। তো এবারে যেহেতু আমাদের 30 জন ছাত্র বলেছে, তো ছাত্র সংখ্যা যোগ করে দেখে নেবে, যদি 30 হয় তাহলে জানবে যেটা ঠিক হয়েছে। তো 8-এর আয়তে আছে তোমাদের 25 জন বন্ধু কার প্রিয় খেলা কি তার তালিকা দেওয়া হয়েছে। তো এটা একটা স্তম্ভচিত্র অঙ্কন করে দেখাতে বলেছে 25 জন বন্ধুর। তো ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল আর কবাডি। তো এক একক সমান একজন বন্ধু ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। আর 2-এতে যেটা দিয়েছে যে ব্যাগ বিক্রির সংখ্যা একটা দোকানে এক সপ্তাহের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো এক একক সমান 10টি ব্যাগ ধরে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে।